আজ ৩০শে জুন বরাক উপত্যকা তথা দেশের বিশেষ বিশেষ খবরগুলি হল আসাম সরকারের বিধায়ক স্থানীয় এলাকা উন্নয়ন আঁচনির পুঁজিত উল্লেখযোগ্য বৃদ্ধি ঘোষণা করেছে। ক্যাবিনেটের অনুমোদন অনুষ্পি 2026-27 অর্থবছর থেকে বিধায়কদের বার্ষিক উন্নয়ন তহবিল ১ কোটি টাকা থেকে ১.৫ কোটি টাকায় উন্নীত করা হবে। এছাড়া 2027-28 অর্থবছর থেকে এই তহবিল আরও বাড়িয়ে ২ কোটি টাকা করা হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই তহবিলের সর্বোচ্চ 10% সাংস্কৃতিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক সামগ্রী কেনার জন্য ব্যয় করা যাবে। এর মধ্যে নামঘর, কমিউনিটি হল ও প্রেক্ষাগৃহের জন্য বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক সরঞ্জাম, স্কুল ও ক্রীড়া ক্লাবের সামগ্রী, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আসবাবপত্র, হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। সরকার স্পষ্ট করেছে যে কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে সরাসরি অর্থ দেওয়া যাবে না। জেলা প্রশাসনের যাচাই বাছাইয়ের পরই ব্যক্তিগত উপকারভোগীদের সহায়তা প্রদান করা হবে এবং জেলা প্রশাসকরা তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। উল্লেখ্য, বিধায়ক স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য হল প্রতিটি বিধায়ককে তাদের নিজ নিজ বিধানসভা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, অবকাঠামো ও অন্যান্য জনকল্যাণমূলক উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করা। বহু বছর ধরে এই তহবিল ১ কোটি টাকায় সীমাবদ্ধ থাকায় এবার তা ধাপে ধাপে ২ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। ৩ দিনে ২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। ড্রাগস ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অসম সরকারের অভিযান আরও জোরদার হয়েছে। গত ৩ দিনে কোটি কোটি টাকার মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সরকার কোনোভাবেই আপোষ করবে না এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সোমবার মুখ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় কাছাড় পুলিশ ১০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং একজন পাচারকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকারও বেশি। এর আগের দিন রবিবার কাছাড় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯৪২ গ্রাম হেরোইন এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের আরও ১০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবারও শ্রীভূমি জেলার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে প্রায় ২.৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং একজন পাচারকারীকে আটক করা হয়। পরপর ৩ দিনের এই সাফল্যের পর সীমান্তবর্তী এলাকাগুলিকে মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে সরকারের দাবি, মাদক বিরোধী কঠোর অভিযানের ফলে একের পর এক বড় সাফল্য মিলছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে। ধেমাজি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। সিমেন নদীর বন্যার জলে সিমেনমুখ গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ কৃষিজমি, বসতবাড়ি ও রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সিমেন চাপড়ি এলাকায় বন্যাস্রোতে ৪ জন ভেসে যান। তাদের মধ্যে ৩ জনকে ব্রহ্মপুত্র নদ থেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির পরিচয় বালিখুটির বাসিন্দা সুদাময়া যাদব বলে জানা গেছে। অন্যদিকে জোনাই এলাকার বন্যার জেরে রেল যোগাযোগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিমেন নদীর উপর থাকা রেল সেতু ভেসে যাওয়ায় লাচিত এক্সপ্রেস আপাতত শুধু গুয়াহাটি থেকে শিলাপাথর পর্যন্ত চলবে। সেতুটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত মুরকংচেলেক পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার ও ডিভিশন রেলওয়ে ম্যানেজার সহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত রেল সেতু পরিদর্শন করেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর জল কমলেই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। উল্লেখ্য, আসাম অরুণাচল সীমান্তে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি নদীগুলির জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়। এর ফলে জোনাই অঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কৃষিজমি, বাড়িঘর, রাস্তাঘাট এবং বহু মূল্যবান সম্পত্তির ক্ষতি হয়েছে। বহু গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিভিন্ন বিদ্যালয় জলমগ্ন হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে এবং নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এইদিকে চিলে নদীর বন্যার জলে বাহির চিলে পঞ্চায়েত এলাকায় সদ্য নির্মিত গাইড বাঁধ ভেঙে যাওয়ায় অকল্যান্ড গ্রাম সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় শত শত পরিবার ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির দ্বারা এক মহিলাকে নৃশংসভাবে মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মামলা দায়ের করেছে পশ্চিম খাসি হিলস জেলা পুলিশ। ঘটনাটি নংস্টোন বাইপাস সড়কে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মহিলার গলা টিপে হত্যার চেষ্টা করছে। পাশাপাশি তাকে বারবার চড় মারার পাশাপাশি রাস্তায় ফেলে মাথার উপর পা দিয়েও আঘাত করতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঠিক কবে এবং কখন ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এক পুলিশ আধিকারিক
বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে এক মহিলাকে এক ব্যক্তি নৃশংসভাবে মারধর করার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কী পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চালানো হচ্ছে। ওই আধিকারিক আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মহিলার উপর নৃশংস হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে তদন্ত অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হস্টেলের ঘর থেকে উদ্ধার এক জুনিয়র চিকিৎসকের দেহ। ওই প্রতিষ্ঠান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধীন। মৃতের নাম ঋত্বিক কুণ্ডু, যার বয়স 26। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। ওই ঘটনায় চিকিৎসক মহল এবং বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, রবিবার ঋত্বিক কুণ্ডুকে তার হস্টেলের ঘরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চিকিৎসকের ঘর থেকে একটি হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে। পাশাপাশি তার হাতে একটি ইন্ট্রোভেনাস ড্রিপ লাগানো ছিল বলেও তদন্তকারীরা জানিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও তদন্তে নেমেছেন। জানা গেছে, ওই চিরকুটে ঋত্বিক তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন তিনি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বাইরে থেকে জীবনকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক বেশি কঠিন। তাই তিনি স্বেচ্ছায় নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটের বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চিকিৎসকের পরিবার, সহপাঠী এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে তার সাম্প্রতিক মানসিক অবস্থা এবং ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। 1 জুলাই থেকে সাধারণ পাম্পে বড় পরিমাণে পেট্রোল ডিজেল কেনার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলির জন্য সাধারণ পেট্রোল পাম্প থেকে একসঙ্গে বেশি পরিমাণে পেট্রোল ও ডিজেল কেনার উপর জারি থাকা বিধিনিষেধ প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে দেশে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় কেন্দ্র এই নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ ছিল, বাল্ক ক্রেতারা কম দামে সাধারণ পাম্প থেকে বড় পরিমাণে জ্বালানি কিনে খুচরো গ্রাহকদের সরবরাহে প্রভাব ফেলছিল। তবে আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় কেন্দ্র এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকার জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে এবং সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। উল্লেখ্য, গত 11 জুন জারি হওয়া নির্দেশিকায় শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সংস্থাগুলির সাধারণ পাম্প থেকে বেশি পরিমাণে পেট্রোল ডিজেল কেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে বুধবার থেকে সেই সমস্ত বিধিনিষেধ আর কার্যকর থাকবে না। অরুণাচল প্রদেশের ভারতের জমি দখল করেছে চীন। চাষের ক্ষেত, পশুচারণের জমি বেহাত অভিযোগ জনজাতি সংগঠনের চীন অধিকৃত তিব্বত লাগোয়া আপার সুবনশিরি জেলার জনজাতি সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটির অভিযোগ 2020 সাল থেকে 5টি স্থানে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে পরিকাঠামো করেছে লালফু। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পাকাপোক্ত ঘাঁটি গেড়ে ফেলেছে চীনা পিপলস লিবারেশন আর্মি PLA। এমনটাই দাবি করেছে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা জনজাতিদের একটি সংগঠন। তাদের অভিযোগ, লাল ফৌজের দখলদারির ফলে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষের কাজ এবং পশুচারণ বন্ধ হয়ে গিয়েছে। যদিও সেনার তরফে অভিযোগ খারিজ করে বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সেনার অনুপ্রবেশ এবং সেখানে শিবির স্থাপনের অভিযোগ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেই সব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভুল এবং ভিত্তিহীন। অরুণাচল প্রদেশের উত্তর অংশে চীন অধিকৃত তিব্বত লাগোয়া অঞ্চলে নাহ জনজাতির বাস। তাদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদককে বলেন, ওই জমি আমাদের পূর্বপুরুষদের। সেখানে বহুযুগ ধরে তারা শিকার, পশুচারণ এবং চাষাবাদ করেছেন। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া আপার সুবনশিরি জেলার অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে চীনা ফৌজ স্থায়ী পরিকাঠামো গড়েছে এবং স্থানীয় গ্রামবাসীদের সেখানে যেতে বাধা দিচ্ছে বলে তার অভিযোগ।